আসসালামু আলাইকুম সবাই, শোনা যাচ্ছে? আচ্ছা, আমাদের কালকে একটু হয়তো প্রবলেম ছিল, এই জন্য শুনতে পারতেছিলে না হয়তো। এটা কি তোমাদের সেকশনে প্রবলেম ছিল? ও, হ্যাঁ সেটাই বলতেছিলাম, আমার কালকে হয়তো কোনো প্রবলেম হচ্ছিল, আজকে আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা স্টার্ট করি। আজকে যদিও এত স্টুডেন্ট কম কেন, তোমাদের কি আর ক্লাস ছিল, হচ্ছিল ক্লাস? ও, আচ্ছা। আচ্ছা, আমরা স্টার্ট করি। আমাদের আজকে লেকচার নাম্বার 35 থেকে স্টার্ট হবে। মোটর প্রোটেকশন নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম। মোটরে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমরা দেখতেছিলাম। আমরা দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কালকে দেখ- দেখছিলাম। একটা হচ্ছে গিয়ে লোড টর্ক কার্ভ, আর আরেকটা হচ্ছে কারেন্ট ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। যেহেতু এটা কমপ্লিট হয় নাই, আজকে আমরা এটা কমপ্লিট করব। সো প্রথম যে কার্ভটা, এটা ইম্পর্টেন্ট কেন সেটা জিনিসটা আমরা দেখবো, যে সেটা হচ্ছে কি কি প্রথম টপিকসটা হবে ইম্পর্টেন্স অফ লোড টর্ক কার্ভ। এই লোড টর্ক কার্ভটা আমাদের কেন ইম্পর্টেন্ট প্রোটেকশনের জন্য, আমরা যে মোটরকে প্রোটেকশন দিব, এই লোড টর্ক কার্ভটা কেন ইম্পর্টেন্ট সেটা আমরা দেখবো। এরপর আমরা দেখবো যে কারেন্ট ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, অর্থাৎ আমাদের রোটর স্পিডটা যত বিল্ড আপ করবে, আমাদের স্ট্যাটরে কারেন্টের ম্যাগনিটিউডটা কিরকম থাকে সেই জিনিসটা আমরা দেখবো। সেটার উপরে বেস করে আমরা প্রোটেকশনটা দিব। এরপরে যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে কি থার্মাল উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ, অর্থাৎ একটা মোটর ম্যাক্সিমাম কত কারেন্ট হ্যান্ডেল করতে পারে সেটার জন্য তার একটা ক্যাপাবিলিটি কার্ভ আছে, যেটাকে আমরা বলি উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি, অর্থাৎ সে কতটুকু ক্যাপাবল কারেন্ট হ্যান্ডেল করার জন্য। সেই ক্যাপাবিলিটি কার্ভটা সব মোটরেরই থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা মোটরের আলাদা আলাদা উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ থাকে। সো আমরা একটা টিপিক্যাল মোটরের জন্য, একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের জন্য একটা উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ নিয়ে ডিসকাস করব। আচ্ছা, এরপরে আমরা দেখবো নেগেটিভ ফেজ সিকোয়েন্স ক্যারেক্টারিস্টিক্স। এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভের মাধ্যমে আমরা কিভাবে প্রোটেকশন দিই সেই জিনিসটা দেখবো। এবং ফাইনালি আমরা দুইটা সার্কিট নিয়ে অ্যানালাইসিস করব, একটা হচ্ছে ডাইরেক্ট অনলাইন স্টার্টার, আর একটা হচ্ছে ওয়াই ডেল্টা স্টার্টার। এই দুইটা স্টার্টার আমাদের স্মল মোটর এবং মিডিয়াম মোটর, মিডিয়াম রেটিং এর মোটর গুলা প্রোটেকশনের জন্য আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। আচ্ছা, আমরা স্টার্ট করি। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যেটা ইম্পর্টেন্স অফ লোড টর্ক কার্ভ। আমরা এখানে তিনটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখতে পাচ্ছিলাম। একটা হচ্ছে আমাদের উপরে যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা, এটা হচ্ছে কি যখন আমরা 100% ভোল্টেজ অ্যাপ্লাই করি, অর্থাৎ ফুল ভোল্টেজ স্ট্যাটরে যদি ফুল ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে তার ইনিশিয়াল টর্কের পরিমাণটা কি রকম হয়, এবং রোটর স্পিড বাড়ার সাথে সাথে যখন রোটর স্পিডটা সিনক্রোনাস স্পিডের সমান হয়, তখন তার ভ্যালুটা কিরকম হয়। সো ইনিশিয়ালি আমাদের কি হবে, এনআর ইকুয়াল টু জিরো, অর্থাৎ রোটরে কোনো স্পিড থাকে না। রোটরে যদি আমাদের কোনো স্পিড না থাকে, এনআর ইকুয়াল টু জিরো হবে, স্লিপ ইকুয়াল টু হবে ওয়ান। আর স্লিপ ইকুয়াল টু যদি ওয়ান হয়, আমাদের আমরা জানি যে রোটরের মধ্যে, রোটরটা একটা শর্ট সার্কিটের মতো বিহেভ করে, এবং সেক্ষেত্রে আমাদের যে স্টার্টিং টর্কটা, টর্কের ইকুয়েশন থেকে আমরা জানি যে টর্ক ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তার মানে ভি স্কোয়ারের সাথে এটা ডিরেক্টলি প্রপোর্শনাল। আর রোটরে যে ভোল্টেজটা ডেভেলপ করে সেটা হচ্ছে এস ইন্টু ই টু। তার মানে আমাদের এসটা হচ্ছে স্লিপ, এবং ই টুটা হচ্ছে ইন্ডাকশন প্রসেসে যে ভোল্টেজটা রোটরের মধ্যে ডেভেলপ করবে সেটা। সো ইনিশিয়ালি যেহেতু স্লিপ ইকুয়াল টু ওয়ান, তার মানে আমাদের রোটরের মধ্যে ম্যাক্সিমাম ভোল্টেজ ইন্ডিউসড হবে, এবং তার ফলে টর্কটাও হবে অনেক বেশি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 100% যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, তখন অ্যাপ্রক্সিমেটলি 80% আমাদের টর্ক ডেভেলপ করতেছে। আর যখন আমাদের রোটর স্পিডটা সিনক্রোনাস স্পিডের সমান হবে, তখন স্লিপ ইকুয়াল টু জিরো হবে। স্লিপ ইকুয়াল টু যদি জিরো হয়, রোটর ভোল্টেজ জিরো হয়ে যাবে, কারণ রোটর ভোল্টেজ ইকুয়াল টু এস ইন্টু ই টু, যেটা বললাম। রোটর ভোল্টেজ যদি জিরো হয়ে যায়, টর্কটাও জিরো জিরো হয়ে যাবে, তার মানে টর্কটা জিরোর কাছাকাছি চলে আসবে। সো আমরা মোটরটাকে আমরা রান করাই কোথায়, মোটরটাকে আমরা রান করাই এই যে এই পোর্শনে 90 টু 100%, অর্থাৎ আমাদের সিনক্রোনাস স্পিডটা, আমাদের রোটর স্পিডটা সিনক্রোনাস স্পিডের থেকে একটু কম, এই জায়গাতে আমরা মোটরটাকে রান করাই অলওয়েজ। সো এখানে দুইটা যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখতে পাচ্ছ, উপরেরটা এবং নিচেরটা, ব্লু এন্ড রেড, এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হচ্ছে একই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। একটার হচ্ছে 100% ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, তখন যে তার স্টার্টিং টর্কটা থাকবে সেটা লো, স্টার্টিং টর্ক ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আর যখন আমরা নিচের যে কার্ভটা রেড কালার দিয়ে যেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে 80% ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, তখন তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা সেমই থাকবে, কিন্তু এটা একটু নিচে হবে।
কারণ কি, ভোল্টেজ কমালে টর্কের পরিমাণ কম হবে, কারণ টর্ক ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। সো এটা একটু নিচের দিকে শিফট করবে। সো টর্কটা এরকম হবে, একই নেচারের হবে, কিন্তু 100%-এ এটা 0 হয়ে যাবে টর্কটা। আচ্ছা, আর নিচের যে কার্ভটা ভায়োলেট কালার দিয়ে যে কার্ভটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলতেছি লোড টর্ক কার্ভ। অর্থাৎ এটা মোটরের শ্যাফটে কি পরিমাণে পাওয়ার আছে, অর্থাৎ মেকানিক্যাল পাওয়ার কতটুকু দিচ্ছি আমরা, রোটরের যে শ্যাফটটা থাকবে সেই শ্যাফটে কি পরিমাণে লোড চাপানো আছে, সেই পাওয়ারটাকে আমরা বলতেছি লোড টর্ক বা লোড টর্ক কার্ভ। সো এখানে খেয়াল করে দেখো যে এখানে আমাদের মোটরের শ্যাফটে ধরো 5% আমাদের লোড চাপানো আছে, 5%। সো 5% যদি চাপানো থাকে লোড, তাহলে আমাদের যে মোটরটাকে স্টার্ট করার জন্য অবশ্যই আমাদের মোটর টর্ক যেটা, সেটা কার থেকে বেশি হতে হবে, এই লোড টর্কের থেকে বেশি হতে হবে। আদারওয়াইজ আমি মোটরটাকে স্টার্ট করতে পারবো না, কারণ এটার থেকে যদি আমার লোড যদি বেশি হয় আর আমার টর্কের পরিমাণ যদি কম হয়, স্টার্টিং টর্ক, তাহলে তো মোটরটাকে স্টার্ট করা সম্ভব না। এখন এখানে আমরা যে দেখলাম যে একটা 100% ভোল্টেজ নিলাম, একটা 80% ভোল্টেজ নিলাম, কেন? এর মেইন কারণটা হচ্ছে আমরা যদি রিডিউস ভোল্টেজে মোটরটাকে স্টার্ট করি, আমরা দেখেছিলাম রিডিউস ভোল্টেজে মোটরটাকে স্টার্ট করলে স্টার্টিং পিরিয়ডে কারেন্টটা কম হয়। আর স্টার্টিং পিরিয়ডে কারেন্টটা কমানোর দরকার কেন? কারণ আমাদের মোটরটাকে যতবার স্টার্ট করবো আইস করার লস হবে, হিট হবে, মোটরটা ড্যামেজ হবে। সো এই স্টার্টিং পিরিয়ডে কারেন্টটাকে কমানোর জন্য আমরা কি করি, রিডিউস ভোল্টেজে মোটরটাকে স্টার্ট করি, এ কারণে আমরা ভোল্টেজটাকে কমাই। এখন ভোল্টেজটাকে কত কমাতে পারি আমরা, সেটা ডিপেন্ড করতেছে আমার শ্যাফটে বা রোটরে যে শ্যাফটে কি পরিমাণে লোড আছে। কারণ রোটর শ্যাফটে যদি আমাদের 5% লোড থাকে স্টার্ট করার জন্য, তাহলে আমাদের রোটরের যে টর্কটা থাকবে তার থেকে আমাদের মোটর টর্কটা বেশি হতে হবে। কত বেশি? অল্প বেশি হলেই হবে। এখন ধরে নাও যে আমি 10% টর্ক আমার লাগলে আমি মোটরটাকে স্টার্ট করতে পারবো। কেন? কারণ এখানে 5% আমাদের লোড টর্ক আছে, সো আমাদের 10% হলেই আমি মোটরটাকে কিন্তু স্টার্ট করতে পারবো। সো এখানে আমরা কি দেখতেছিলাম যে 80% ভোল্টেজ অ্যাপ্লাই করলে 50% টর্ক থাকতেছে, তার মানে এটা অনেক বেশি। ঠিক আছে, অনেক বেশি টর্ক আছে। সো এখানে মোটরটাকে তো ইজিলি স্টার্ট করা যাবে, কিন্তু আমাদের মেইন অবজেক্টিভটা হচ্ছে কি, আমাদের ভোল্টেজটা কত কম ভোল্টেজে আমি মোটরটাকে স্টার্ট করতে পারি। এখন আমি 10% টর্ক ডেভেলপ করার জন্য কত পার্সেন্ট ভোল্টেজ লাগবে সেটা যদি বের করতে চাই, তাহলে আমাদের যেটা আমরা যে ইকুয়েশনের মাধ্যমে আমরা বের করব, সেটা হচ্ছে টর্ক ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, অর্থাৎ টর্ক ইজ ইকুয়াল টু কে ভি স্কোয়ার। তার মানে আমরা যখন 100% ভোল্টেজ দিচ্ছি, কত পার্সেন্ট টর্ক ডেভেলপ করতেছি স্টার্টিং এ? 80%। তার মানে 100% ভোল্টেজ দিলে 0.8% টর্ক বিল্ড আপ হচ্ছে। আর তাহলে আমাদের 10% টর্ক বিল্ড আপ হতে কত পার্সেন্ট ভোল্টেজ দিতে হবে? জাস্ট একটা উইকিক নিয়মে আমরা এটা সলভ করে ফেলতে পারি। সো 10% মানে 0.1 ইন্টু টিআর। সো সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে এক্স এর ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হবে, যেটা হচ্ছে কি আমাদের কত ভোল্টেজ আমাদের অ্যাপ্লাই করতে হবে স্ট্যাটরে। সেখান থেকে আমরা যেটা পাই ক্যালকুলেশন করার পরে, সেটা পাচ্ছি আমরা 0.3535, অর্থাৎ 35% যদি আমরা ভোল্টেজ দিই, অর্থাৎ 100% তো না, 35% ভোল্টেজ দিলে কিন্তু এই কন্ডিশনে আমরা মোটরটাকে স্টার্ট করতে পারবো। ঠিক আছে, তার মানে লোড টর্কটা কেন ইম্পর্টেন্ট? লোড টর্কটা ইম্পর্টেন্ট এ কারণে, কারণ রোটরের শ্যাফটে কি পরিমাণে লোড আছে সেটার উপরে বেস করে কিন্তু আমরা মোটরকে স্টার্ট করি। সো মনে রাখতে হবে, যেটা লোড টর্কটা যদি এখানে 10% হতো, তাহলে আমাদের 10%-এর বেশি মানে টর্ক আমাদের মোটরে থাকতে হতো, না হলে আমাদের মোটরটাকে কিন্তু স্টার্ট করা যাবে না। ঠিক আছে, সো আমাদের লোড টর্কটা ইম্পর্টেন্ট এই কারণে যে আমরা মোটরটাকে স্টার্ট করার জন্য মিনিমাম কি পরিমাণে ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করলে মোটরটাকে স্টার্ট করব, সেটা এখান থেকে বোঝা যায়। আর মিনিমাম ভোল্টেজটা কেন দরকার? মিনিমাম ভোল্টেজটা এই কারণে দরকার, কারণ আমরা এই মিনিমাম ভোল্টেজে যদি মোটরটাকে স্টার্ট করতে পারি, তাহলে আমাদের স্টার্টিং পিরিয়ডে কারেন্টটা রিডিউস হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো এ পর্যন্ত? হ্যালো? আচ্ছা আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কারেন্ট ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। একটু আগে তো আমরা দেখলাম লোড ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, লোড টর্ক ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। কারেন্ট ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভে আমরা কি দেখতেছি, যখন আমাদের ইনিশিয়ালি যখন কোনো টর্ক বিল্ড আপ করবে না, অর্থাৎ রোটর স্পিড যখন 0, সো সেক্ষেত্রে আমাদের কি রোটরটা একটা শর্ট সার্কিটের মতন বিহেভ করে, সেটা আমরা লাস্ট ক্লাসে ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে দেখেছিলাম। সো সেক্ষেত্রে কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেশি থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছ যে 100% ভোল্টেজ যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 500% কারেন্ট যাচ্ছে। কার? ফুল লোড কারেন্ট, অর্থাৎ 5 টাইমস কারেন্ট যাচ্ছে। ফুল লোড কারেন্টের 5 টাইমস কারেন্ট কিন্তু যাচ্ছে। সো আমরা যদি এই সেম ভোল্টেজটাকে
100% ভোল্টেজকে যদি কমায় 80% নিয়ে আসতে পারি, তাহলে কত পার্সেন্ট কারেন্ট যাবে? জাস্ট একটা ঐকিক নিয়মে আমরা বের করে ফেলতে পারি। 100% ভোল্টেজে যদি কারেন্ট হয় 5 গুণ, তাহলে 80% ভোল্টেজে কারেন্ট হবে কত গুণ? 4 গুণ কারেন্ট হবে। তার মানে আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা কমতেছে। সো এই স্টার্টিং কারেন্টটাকে কমানোর জন্যই আমরা কি করতেছি? আমরা রিডিউস ভোল্টেজে মোটরটাকে স্টার্ট করতেছি। ঠিক আছে? এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের রোটর স্পিডটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি বিল্ড আপ করবে, বিল্ড আপ করে যখন এটা 100%-এ চলে আসবে, তখন স্লিপ ইকুয়াল টু 0 হবে। আর স্লিপ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, রোটরটা ওপেন সার্কিটের মতো বিহেভ করে, এবং ওপেন সার্কিটের মতো যদি বিহেভ করে, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কারেন্ট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে এদিকে কারেন্ট 0 হয়ে যাবে, রোটরে কোনো ইনডিউসড ভোল্টেজ হবে না। সো স্লিপ ইকুয়াল টু 0, তার মানে কারেন্টটা 100%-এর সমান হয়ে গেলে রোটর স্পিডটা 0 হয়ে যাবে। ঠিক আছে? সো এই কন্ডিশনের ক্ষেত্রে সরি স্লিপ 0 হয়ে যাবে। স্লিপ যদি 0 হয়ে যায়, তাহলে আমাদের কারেন্টও 0 হয়ে যাবে। সো আমরা রান করব কোথায় মোটরকে? এই 90 to 100% এর মাঝামাঝি, অর্থাৎ এইরকম কোনো জায়গায় আমরা মোটরটাকে রান করি। ঠিক আছে? সো এটা হচ্ছে কি আমাদের মোটরের ওয়ার্কিং এরিয়া, এখানে সবসময় মোটরটাকে রান করাতে হয়। আর এটা হচ্ছে কি আমাদের মোটরের স্টার্টিং পিরিয়ড। স্টার্টিং পিরিয়ডে সবসময় খেয়াল করে দেখতে পাচ্ছ যে 100% ভোল্টেজ আর 80% এর ভোল্টেজের মধ্যে কারেন্টটা কিন্তু 100%-এ অলওয়েজ বেশি থাকবে। সো আমাদের মোটরটা কিন্তু ড্যামেজ হবে, যত বেশি ভোল্টেজে মোটর স্টার্ট করব তত ড্যামেজের পরিমাণ বাড়বে। এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দুইটা কি বোঝা গেছে? হ্যালো, রেসপন্স করো, তোমার কথা তো আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, থার্মাল উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ। এরপরে যেটা আমরা দেখি নাই, এই থার্মাল উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? প্রত্যেকটা মোটরের ম্যাক্সিমাম কত কারেন্ট হ্যান্ডেল করতে পারে সেটা আমাদের জানতে হবে। এটা প্রত্যেকটা মোটরের যে ম্যানুয়াল থাকে সেখানে আমরা দেখতে পারি যে তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিরকম, অর্থাৎ ম্যাক্সিমাম কত কারেন্ট তার ভিতর দিয়ে গেলে সে পুড়ে যাবে না, যেটাকে আমরা বলি থার্মাল উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ, অর্থাৎ সে কতটুকু কারেন্ট হ্যান্ডেল করার জন্য ক্যাপাবল। সো এখানে খেয়াল করে দেখো, এখানে আমাদের এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ একটু দেখো। এটা প্রথমটা হচ্ছে কি থার্মাল উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ ডিউরিং কোল্ড কন্ডিশন, আর থার্মাল উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ ডিউরিং হট কন্ডিশন। এর মানে হচ্ছে মোটরটা যদি আগে থেকে রানিং কন্ডিশনে থাকে, আগে থেকে রানিং কন্ডিশনে মানে মোটর চলতেছে, সো চলার মানে কি মোটরটা প্রি হিটেড অবস্থায় আছে, মোটরের টেম্পারেচারটা আগে থেকেই বিল্ড আপ হয়ে আছে। সো সেক্ষেত্রে আমাদের এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা হবে নিচে একটা রেড। আর এটা হচ্ছে কি মোটরটা যদি আগে বন্ধ থাকে বা স্টপ পজিশনে থাকে, এরপরে যদি মোটরটাকে স্টার্ট করি, তখন তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হবে এই উপরেরটা। এটা কেন? কারণ ঠান্ডা থাকলে সে বেশি কারেন্ট হ্যান্ডেল করতে পারবে, ঠিক আছে, কিন্তু গরম হলে অল্প কারেন্ট গেলেই কিন্তু সে টেম্পারেচার অনেক বেশি বিল্ড আপ করবে। সো দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। একটা হচ্ছে আমাদের মোটরটাকে যখন স্টার্ট করলাম কোন কন্ডিশন থেকে? কোল্ড কন্ডিশন থেকে। আর এটা হচ্ছে গিয়ে মোটরটা রানিং কন্ডিশনে আছে, সো সেক্ষেত্রে তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা নিচেরটা হবে। এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে দেখে আমরা কি বুঝতেছি? যে এখানে দেখো, এটা হচ্ছে কি আমাদের অপারেটিং টাইম, আর এর পাশে হচ্ছে কি আমাদের পার্সেন্টেজ অফ দ্য রেটেড কারেন্ট। অর্থাৎ আমাদের তো মোটরের ভিতরে সবসময় 100% রেটেড কারেন্ট যাবে, কিন্তু যদি আমাদের মোটরের ভিতরে ডবল কারেন্ট যায়, অর্থাৎ 200% কারেন্ট যায়, তাহলে 200% কারেন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি এই ক্যারেক্টারিস্টিক্স দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এই জায়গায়। এটা হচ্ছে গিয়ে প্রথম রেড ক্যারেক্টারিস্টিক্স কার্ভের ইন্টারসেক্টিং পয়েন্ট, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 200 অ্যাম্পিয়ার কারেন্ট যদি যায়, 200% অর্থাৎ 2 গুণ কারেন্ট যদি যায় তার রেটেড কারেন্টের থেকে, তাহলে তার অপারেটিং টাইম অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ সে 800 সেকেন্ড পর্যন্ত এই কারেন্টটাকে হ্যান্ডেল করতে পারবে। 800 সেকেন্ডের বেশি হ্যান্ডেল করতে পারবে না, তাহলে এটা পুড়ে যাবে। আর যদি এটা কোল্ড কন্ডিশনে থাকে সেম কারেন্টে, এটা কিন্তু আমাদের অ্যাপ্রক্সিমেটলি এই 1500 সেকেন্ড পর্যন্ত কারেন্টটাকে হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যদি এটা কোল্ড কন্ডিশনে থাকে তাহলে বেশি সময় ধরে কারেন্টটাকে হ্যান্ডেল করতে পারে, বা যখন এটা রানিং কন্ডিশনে থাকে অর্থাৎ প্রিহিটেড অবস্থায় থাকে, তখন কিন্তু যেহেতু এটা প্রিহিটেড, তার মানে অল্প সময় ধরে অর্থাৎ 800 সেকেন্ড পর্যন্ত এই কারেন্টটাকে হ্যান্ডেল করতে পারবে। এর বেশি কারেন্ট গেলে এটা ড্যামেজ হয়ে যাবে। সো এই জন্য এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাকে আমরা বলি উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ। আর যখন কারেন্টের ম্যাগনিটিউডটা অ্যাপ্রক্সিমেটলি, এই যে দেখো এখানে 380 হবে, 380 যদি হয়
তাহলে দেখতে পাচ্ছ যে এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভের অপারেটিং টাইম কিন্তু বা মানে যে কত সময় পরে ড্যামেজ হবে সেটার টাইমটা কিন্তু অনেক কমে যাচ্ছে। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছ যেটা সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 200 সেকেন্ড পর্যন্ত এটা হ্যান্ডেল করতে পারতেছে। আর যদি আমাদের এটা কোল্ড কন্ডিশনে থাকে তাহলে এই 3.8 টাইমস অর্থাৎ 380 অ্যাম্পিয়ার কারেন্ট সে কতটুকু হ্যান্ডেল করতে পারতেছে, অ্যাপ্রক্সিমেটলি 600 সেকেন্ড পর্যন্ত হ্যান্ডেল করতে পারতেছে। সো কারেন্ট যত বেশি হবে তার অপারেটিং যে টাইমটা সেটা তত ডিটোরেট হবে, কারণ হচ্ছে বেশি কারেন্টে এটা ড্যামেজ বেশি হবে, তার মানে আমাদের অল্প সময় পর্যন্ত সে হ্যান্ডেল করতে পারবে। সো এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ গুলা নর্মালি ইনভার্স নেচারের হয়, কারণ কারেন্টের সাথে কারেন্ট যত বেশি হবে ড্যামেজের পরিমাণ তত বেশি হবে। সো আমাদের তার অপারেটিং যে সময়টা সেটা কিন্তু কম, মানে ড্যামেজ টাইমটা কিন্তু অল্প সময়ের মধ্যে সে কিন্তু ড্যামেজ হয়ে যায়। সো এটাকে আমরা বলতেছি থার্মাল উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ, ম্যাক্সিমাম কত কারেন্ট সে হ্যান্ডেল করতে পারবে আন্ডার ডিফারেন্ট ফল্ট কন্ডিশন। ঠিক আছে, ডিফারেন্ট ফল্ট লেভেল, ফল্ট কারেন্ট লেভেল। আচ্ছা, আর এটা হচ্ছে কি আমাদের লকড রোটর কন্ডিশন। লকড রোটর ক্ষেত্রে আমরা জানি যে রোটর যদি লকড হয়ে যায় অর্থাৎ এনআর যদি জিরো হয়ে যায়, এনআর জিরো হবে কখন বলছিলাম লাস্ট ক্লাসে, দুইটা কারণে এনআর ইকুয়াল টু জিরো হতে পারে। একটা হচ্ছে বিয়ারিং জ্যামের কারণে জিরো হয়ে যেতে পারে, বিয়ারিংটা জ্যাম হয়ে আছে যেহেতু রোটর শ্যাফটটা বিয়ারিং এর উপর, বিয়ারিং এর মধ্যে দিয়ে ফ্রিলি মুভ করে। সো বিয়ারিং যদি জ্যাম হয়ে যায় রোটর লকড হয়ে যেতে পারে, অথবা আন্ডার হেভি লোড এর কন্ডিশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের রোটরটা লকড হয়ে যেতে পারে। সো সেই কন্ডিশনে আমাদের স্লিপের ভ্যালু হবে ম্যাক্সিমাম অর্থাৎ 1। আর স্লিপের ভ্যালু যদি 1 হয় তাহলে আমাদের রোটরের মধ্যে ইনডিউস ভোল্টেজ ইকুয়াল টু কত হবে, এস ইন্টু ই2। সো এস ইকুয়াল টু যদি 1 হয়, ম্যাক্সিমাম ইনডিউস ভোল্টেজ রোটরের মধ্যে ডেভেলপ করবে এবং রোটরের ভিতরে ম্যাক্সিমাম কারেন্ট কিন্তু ফ্লো করবে। সো লক রোটর অবস্থায় কিন্তু আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেশি থাকবে। এখানে দেখতে পাচ্ছ লক রোটর অবস্থায় অ্যাপ্রক্সিমেটলি 420 অ্যাম্পিয়ার থেকে সে স্টার্ট করতেছে, 420 অ্যাম্পিয়ার, এবং এটার কিন্তু ড্যামেজের পরিমাণ কিন্তু অনেক বেশি। ঠিক আছে, এই কারেন্টে কিন্তু সে খুব অল্প সময় পর্যন্ত কিন্তু হ্যান্ডেল করতে পারবে, এর বেশি হ্যান্ডেল করতে পারবে না। সো এটাকে আমরা বলতেছি লক রোটর উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ। লকড অবস্থায় আমাদের ম্যাক্সিমাম কত কারেন্ট সে হ্যান্ডেল করতে পারবে কত সময় ধরে। তো এটা দেখতে পাচ্ছ অ্যাপ্রক্সিমেটলি 50 সেকেন্ড পর্যন্ত হ্যান্ডেল করতে পারবে আন্ডার হট কন্ডিশন, আর যদি কোল্ড কন্ডিশনে থাকে তাহলে অ্যাপ্রক্সিমেটলি 100 সেকেন্ড পর্যন্ত সে কিন্তু হ্যান্ডেল করতে পারবে। সেটা হচ্ছে কি আন্ডার লকড কন্ডিশন। তিনটা পয়েন্ট জানা খুবই ইম্পর্টেন্ট। প্রথম যে পয়েন্টটা সেটা দেখো, এটা হচ্ছে কি মোটরের অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে উইথস্ট্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, ম্যাক্সিমাম কত কারেন্ট সে হ্যান্ডেল করতে পারবে। আর এটা হচ্ছে কি অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ অপারেটিং এর সময় তার কত কারেন্ট এটার ভিতর দিয়ে যাবে। ঠিক আছে, সেই অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানেও দুই ধরনের কার্ভ আছে। একটা হচ্ছে মোটর কারেন্ট 100% ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি তাহলে মোটরের ভিতরে কি পরিমাণে কারেন্ট থাকে, আর যদি 80% ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে মোটরের মধ্যে কি পরিমাণে কারেন্ট বিল্ড আপ করবে। সো কারেন্টটা কম হয়। ঠিক আছে, যেহেতু স্টার্টিং কারেন্টের ভ্যালু কার্ভটা যেটা সেখানে দেখতে পাচ্ছি 500 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে 80% ভোল্টেজ অ্যাপ্লাই করলে কত পার্সেন্ট কারেন্ট যাবে। ঠিক আছে, 80% ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমাদের 400% কারেন্ট যাবে, তার মানে 4 গুণ কারেন্ট যাবে, যেটা আমরা একটু আগে দেখালাম যে 100% ভোল্টেজ অ্যাপ্লাই করলে যদি 500 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে আমাদের লো ভোল্টেজ স্টার্ট করলে আমাদের কারেন্টটা কিন্তু কমে যাবে। সো এই কারেন্টটা কেন কমানোর দরকার, কারণ কারেন্টটা যত কমাবো তত ড্যামেজের পরিমাণটা কম হবে। তো এখন আমি মোটরটাকে স্টার্ট করলাম, স্টার্ট করার সাথে সাথে তো এই হাই কারেন্টটা তো সব সময় থাকবে না। এই সময়টাকে আমরা বলতেছি কি সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড। তারপরে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের পরে আমাদের ট্রানজিয়েন্ট পিরিয়ড আসবে, তারপরে আবার কি আসবে, স্টেডি স্টেট। তাহলে স্টেডি স্টেট পিরিয়ডে যখন চলে যাবে 100% ভোল্টেজটা যখন আমরা দিচ্ছি এবং স্টেডি স্টেট পিরিয়ডে সে কি করবে, 100% রেটেড কারেন্ট সে ড্র করবে। ঠিক আছে, তখন কিন্তু আবার নর্মাল কারেন্ট বা স্টেডি স্টেট কারেন্ট কিন্তু সে সিস্টেম থেকে ড্র করবে। ঠিক আছে, ইনিশিয়ালি সে হাই কারেন্ট ড্র করতেছে, আমাদের 100% কারেন্ট ড্র। আচ্ছা, কিন্তু মোটরটা যখন আমরা স্টার্ট করলাম, লো ভোল্টেজ স্টার্ট করলে ইনিশিয়াল কারেন্টটা কম হলো, 400 অ্যাম্পিয়ার হলো, কিন্তু আমি যদি লো ভোল্টেজকে মোটরে সব সময় রাখি তাহলে দেখা যাবে যে মোটরটা কিন্তু
যদি একটা নির্দিষ্ট পরিমাণে লোড থাকে, ধরলাম মোটরের শ্যাফটে আমাদের লোড চাপানো আছে 100 ওয়াট বা 100 কিলোওয়াট ফর এক্সাম্পল। তো 100 কিলোওয়াট যদি লোড চাপানো থাকে, তাহলে আমাদের 100% ভোল্টেজ দিলে আমাদের কারেন্ট যাচ্ছে ধরো 100/100, সো 1 কিলো অ্যাম্পিয়ার। আর যদি আমাদের 80% ভোল্টেজ দেই, তাহলে আমাদের ভোল্টেজ কমানোর কারণে কারেন্টের ম্যাগনিটিউড কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? কারণ ভি বাই আই হচ্ছে কি পি বাই ভি হচ্ছে কি আমাদের কারেন্ট, ঠিক আছে? 100 কিলোওয়াটে 100% ভোল্টেজে কারেন্ট বিল্ড আপ করবে। আমাদের যদি সেম ভোল্টেজ দিলে যদি 100 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করে, তাহলে 80% ভোল্টেজ দিলে কত অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করতে হবে? সেই লোডটাকে ড্রাইভ করার জন্য অ্যাপ্রক্সিমেটলি 1.25 টাইমস কারেন্ট ড্র করবে। এটার এক্সাম্পল দিয়ে যদি আমি বুঝাই, তাহলে 100 ইন্টু 100, ফর এক্সাম্পল ধরো 1000 ওয়াটের একটা মোটর বা 1000 ওয়াটের একটা লোডকে ড্রাইভ করতে হচ্ছে, তাহলে 100 ভোল্টেজ যদি আমি অ্যাপ্লাই প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, তার মানে যত বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করব তত বেশি টর্ক ডেভেলপ করবে, আর যত বেশি টর্ক ডেভেলপ করবে আমার তত তাড়াতাড়ি মোটর স্টার্ট হবে। আর যেহেতু আমাদের 80% ভোল্টেজ যখন অ্যাপ্লাই করতেছি, তখন যেহেতু ভোল্টেজের ভ্যালু কম, তার মানে টর্কটা কম হবে। আর টর্কটা কম হলে আমাদের অপারেটিং টাইমটা কিন্তু বেশি হবে, তার মানে স্টার্ট করতে বেশি সময় লাগবে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটরটা স্টার্টিং যে পিরিয়ডটা 80%-এর ক্ষেত্রে একটু বেশি, আর যখন মোটরটাকে আমরা 100% ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, তখন স্টার্টিং টাইমটা কম, তাড়াতাড়ি সেই মোটরটা স্টার্ট হচ্ছে। এটাও একটা অ্যাডভান্টেজ। সো এখানে আমাদের তাহলে তিনটা জিনিস অবজার্ভ করার ব্যাপার। একটা হচ্ছে 100% ভোল্টেজ অ্যাপ্লাই করলে বেশি কারেন্ট যায়, এ কারণে আমরা 80%-এ যাচ্ছি। 80%-এর প্রবলেম কি? তার অপারেটিং টাইমটা বেশি, অর্থাৎ স্টার্ট করতে স্টার্টিং টাইমটা বেশি, এবং স্টার্ট যখন হয়ে যায় তখন কিন্তু সেই সিস্টেম থেকে বেশি কারেন্ট ড্র করে ওই লোডটাকে সেম অ্যামাউন্টের লোডটাকে ড্রাইভ করার জন্য। এই তিনটা পয়েন্ট কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা মোটরের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এখন আমরা দেখলাম দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। একটা হচ্ছে থার্মাল উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ, আর একটা দেখলাম মোটর অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এই কার্ভের ক্ষেত্রে আমরা এখন প্রোটেকশনটা কোথায় দিব? প্রোটেকশনটা কোথায় দিব? এটা হচ্ছে কি আমাদের উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ যেটা দেখালাম। তার মানে আমাদের ড্যামেজ এরিয়া মানে কোনটা, অর্থাৎ মোটরটা ড্যামেজ হয়ে যাবে কোন এরিয়াতে? এই ক্যাপাবিলিটি কার্ভের উপরে। এখানে আমরা মোটরকে অপারেট করাতে পারবোই না, কারণ এর উপরে হচ্ছে কি আমাদের কি গেলে আমার মোটর ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা, এই জায়গায় কি মোটরকে এই জায়গায় আমরা মোটরটাকে অপারেট করাই, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের মোটর স্টার্ট করি, ঠিক আছে, তারপরে আমরা কন্টিনিউয়াসলি রান করি স্টেডি স্টেট পিরিয়ডে। সো এটা হচ্ছে কি আমাদের মোটর অপারেটিং এরিয়া বা অপারেটিং জোন। সো এই জায়গায় আমরা প্রোটেকশন দিব না, ঠিক আছে? এই জায়গায় আমরা প্রোটেকশন দিব না কেন? কারণ এই জায়গায় তো মোটর নর্মাল কন্ডিশন, অর্থাৎ এই জায়গায় সে অপারেট মানে এই জায়গায় সে নর্মালি অপারেট করবে হেলদি কন্ডিশন। আর এই জায়গায় আমরা অপারেট করাবো এই জায়গাতে হচ্ছে কি ড্যামেজ এরিয়া, এই জায়গায়ও কিন্তু আমরা প্রোটেকশন দিব না। তাহলে প্রোটেকশনটা দিব কোথায়? প্রোটেকশনটা দিব এই ড্যামেজ এরিয়া এবং অপারেটিং এরিয়ার মাঝখানে, অর্থাৎ আমাদের প্রোটেকশন যে এরিয়াটা থাকবে সেটা হবে এই দুইটা কার্ভের মাঝখানে। কারণ এর উপরে গেলে আমার ড্যামেজ হয়ে যাবে, আর নিচে যদি প্রোটেকশন এরিয়া দেই, তাহলে তো আমি মোটরকে স্টার্টই করতে পারবো না, কারণ স্টার্ট করতে গেলে আমাদের প্রোটেকশন এরিয়ার মধ্যে চলে আসবে, তাহলে মোটর স্টপ হয়ে যাবে। সো আমাদের প্রোটেকশন এরিয়াটাকে কোথায় সিলেক্ট করতে হবে? ড্যামেজ এরিয়া
এন্ড অপারেটিং এরিয়ার মাঝখানে, এই জায়গায় আমাদের প্রোটেকশনটা দিতে হবে। এটা কি বুঝতে পারছো? যদি এখনো না বুঝে থাকো তাহলে এখানে আমি আরেকটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখাচ্ছি। এই জিনিসগুলো যেগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে, এগুলো একটু দেখে নিবা। আর এই যে প্রোটেকশন যে দিচ্ছি, এই প্রোটেকশনটা কিভাবে দিচ্ছি বা প্রোটেকশন জোনটা কিভাবে সিলেক্ট করতেছি সেটা এখন একটু অবজার্ভ করো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি আমাদের প্রোটেকশন ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ঠিক আছে, প্রোটেকশন যে দিলাম এই প্রোটেকশন ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হচ্ছে এটা। এই প্রোটেকশন ক্যারেক্টারিস্টিক্স কার্ভকে আমরা তিনটা স্টেজে ভাগ করছি। প্রথম স্টেজটা হচ্ছে ইনভার্স। খেয়াল করে দেখো, এটা ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ কারেন্ট বাড়লে তার অপারেটিং টাইম কমতেছে। ঠিক আছে, এটা হচ্ছে অপারেটিং টাইম, সো অপারেটিং টাইম কমতেছে, সো এটা ইনভার্সলি প্রপোর্শনাল। সেকেন্ড যে জোনটা, অর্থাৎ এই যে জোনটা, এই সেকেন্ড জোনটা হচ্ছে ডিএমটি, অর্থাৎ ডেফিনিট টাইম, অর্থাৎ কারেন্ট যাই হোক না কেন 200 এম্পিয়ার থেকে অ্যাপ্রক্সিমেটলি 520 এম্পিয়ার পর্যন্ত এই কারেন্টের ক্ষেত্রে অপারেটিং টাইমটা কিন্তু ফিক্সড, অপারেটিং টাইমটা ফিক্সড, সো এটাকে আমরা বলি ডিএমটি। আচ্ছা, আর 520 এম্পিয়ার থেকে 520 এম্পিয়ারের উপরে গেলে এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, অর্থাৎ এখানে তার কোনো ডিলে নাই, এটা ইনস্ট্যান্টলি অপারেট করে। তার মানে তিনটা প্রোটেকশন জোন, একটা হচ্ছে টাইম ডিলেড, সরি ইনভার্স, একটা হচ্ছে টাইম ডিলেড, আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। সো তিনটা প্রোটেকশন জোনে ভাগ করলাম। এখন কেন তিনটা প্রোটেকশন জোনে ভাগ করলাম সেটা দেখো। প্রথম জোনটা কি? থার্মাল ওভারলোড। থার্মাল ওভারলোড কখন হবে? যখন ওভারলোডিং, ওভারলোডিং কন্ডিশনে আমরা ইনস্ট্যান্টলি ট্রিপ করাই না। ওভারলোডিং কন্ডিশনটা ফল্ট না, এটা হচ্ছে ওভারলোড কন্ডিশন। সো ওভারলোড কন্ডিশনে আমরা ইনস্ট্যান্টলি ট্রিপ করাই না। সো এটা কি অপারেশন থাকে? আমাদের ওই বায়োমেটালিক এলিমেন্ট থাকে বা থার্মাল ওভারলোড রিলে থাকে, সো সেটা অপারেট করে। সো এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আমরা জানি ইনভার্সলি প্রপোর্শনাল। সো আমরা কত থেকে কত পর্যন্ত আমরা থার্মাল ওভারলোড রাখতেছি? আমরা এই যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি আমাদের 120, প্রায় 130 থেকে স্টার্ট করে আমাদের 200 এম্পিয়ার পর্যন্ত, এই যে 200, এই 200 পর্যন্ত আমরা ইনভার্স রাখতেছি। কারণ এই 2 টাইমস কারেন্ট গেলে, অর্থাৎ 200 মানে 2 টাইমস অফ দ্য রেটেড কারেন্ট, 2 টাইমস অফ দ্য রেটেড কারেন্ট গেলে আমরা চাবো যে 2 গুণ পর্যন্ত কারেন্টটাকে আমরা ধরতেছি ওভারলোড কন্ডিশন। কিন্তু 2 গুণের উপরে গেলে তখন এটাকে আমরা আর ওভারলোড বলবো না, তখন এটাকে আমরা বলবো লকড রোটর। রোটরটা লকড হয়ে গেছে। ঠিক আছে, যদিও রোটরটা লক রোটরের কারেন্ট আমাদের আরো বেশিতে, প্রায় 420 এম্পিয়ার থেকে শুরু লক রোটর, কিন্তু আমাদের 2 গুণ পর্যন্ত আমরা ম্যাক্সিমাম ওভারলোড ধরতেছি। কিন্তু 2 গুণের বেশি যদি যায় তাহলে আমরা এটা ধরে নিব লকড, মোটরটা লকড হয়ে গেছে। সো লকড যদি হয়ে যায় তখন এটা আমাদের ডিএমটি প্রোটেকশন দিচ্ছে। তার মানে এর অপারেটিং টাইম অ্যাপ্রক্সিমেটলি কত সেকেন্ড? অ্যাপ্রক্সিমেটলি ধরো 5 সেকেন্ডের মতো। ঠিক আছে, কেন 5 সেকেন্ড রাখতেছি? এই অপারেটিং টাইমটা আরো কমালাম না কেন? কারণ এর অপারেটিং টাইম যদি আরো কমাই, এবং এটা তাহলে কোথায় চলে যাবে? তার অপারেটিং এরিয়ার মধ্যে চলে যাবে। আর অপারেটিং এরিয়ার মধ্যে যদি চলে যায় তাহলে এই কারেন্টে 200 এম্পিয়ার কারেন্টে কিন্তু আমি মোটরকে স্টার্টিং এর সময় যেহেতু আরো বেশি কারেন্ট যায়, তাহলে কিন্তু আমি মোটরটাকে স্টার্ট করতে পারবো না, সাথে সাথে এটা কি হয়ে যাবে? ট্রিপ করে যাবে। সো এই জন্য আমাদের অপারেটিং টাইমটা স্টার্টিং পিরিয়ডের কারেন্টের থেকে একটু বেশি রাখতে হয়। আমাদের যে এই টাইমটা প্রোটেকশনের জন্য যে টাইমটা দিব সেটা আমাদের স্টার্টিং পিরিয়ডের টাইমটা থেকে একটু বেশি রাখতে হয়। সো এই জন্য আমরা এই দুইটা কার্ভের একটু উপরে নিয়ে গেলাম এটাকে। আচ্ছা, এরপরে আমাদের এটা তো লক রোটর প্রোটেকশন দিচ্ছে, কিন্তু কারেন্টের ভ্যালুটা 520 এর উপরে চলে যাবে, তখন এটা লক রোটর কারেন্ট হিসেবে সে ট্রিট করবে না, সে ধরে নিবে এটা ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপিং। কেন? কারণ এটা হচ্ছে শর্ট সার্কিট, কারণ শর্ট সার্কিট কারেন্টের ক্ষেত্রে কারেন্টের ম্যাগনিটিউডটা আরো বেড়ে যায়। সো সেক্ষেত্রে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস প্রোটেকশন দেবে। সো এই ক্ষেত্রে আমাদের কোনো ডিলে হবে না। সো এটাকে আমরা বলতেছি ইনস্ট্যান্টেনিয়াস প্রোটেকশন। সো এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভের মাধ্যমে আমরা মোটরকে প্রোটেকশন দিই। এই ক্যারেক্টারিস্টিক্স এর উপরে আমাদের কারেন্ট যেতেই পারবে না, কারণ এই ক্যারেক্টারিস্টিক্স এর উপরে গেলেই আমাদের মোটরটা ট্রিপ করাই দিবে। তার মানে আমাদের থার্মাল উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভের নিচে সবসময় আমাদের প্রোটেকশন জোনটা হবে, তাহলে আমাদের মোটরটা ড্যামেজ হবে না। আর এর নিচে আমরা সেট করব না কেন? নিচে সেট করলে আমাদের মোটরটাকে আমরা স্টার্ট করতে পারবো না, তার আগেই আমাদের মোটর স্টার্ট করতে গেলেই আমাদের ট্রিপ করে যাবে। তার মানে আমাদের প্রোটেকশন এরিয়া হবে কি? এই দুইটা জোনের ঠিক মাঝখানে। তিনটা জোন কেন সিলেক্ট করলাম? তিনটা জোন সিলেক্ট করার মেইন অবজেক্টিভটা হচ্ছে যে প্রথম ক্ষেত্রে আমরা এটাকে ধরি ওভারলোড, সেকেন্ড ক্ষেত্রে আমরা এটা ধরি লক রোটর, আর থার্ড স্টেজে আমরা ধরি এটা শর্ট সার্কিট। এটা কি বুঝতে পারছো প্রোটেকশন জোন গুলা কিভাবে সিলেকশন করা হয়েছে? হ্যালো? আচ্ছা,
এরপরে হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স ক্যারেক্টারিস্টিক্স। নেগেটিভ সিকোয়েন্স ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কেন ইম্পর্টেন্ট বা উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভটা কেন ইম্পর্টেন্ট? একটা মোটরের নেগেটিভ সিকোয়েন্স ক্যারেক্টারিস্টিক্স বা নেগেটিভ সিকোয়েন্স উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ কিন্তু তোমরা মোটরের ম্যানুয়াল থেকে দেখে বের করে ফেলতে পারবা যে কতটুকু নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট সে হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা, এখন আসো নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট কখন ফ্লো করে, যেটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে সিস্টেমটা যখন আনব্যালেন্স হয়ে যায় তখন আমাদের নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট আসে। ব্যালেন্স কন্ডিশনে কোন কারেন্ট আসে? অনলি পজিটিভ সিকোয়েন্স। যখন সিস্টেমটা আনব্যালেন্স হয় তখনই নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করে। আর আমরা বলেছিলাম নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট যখন ফ্লো করে রোটরের মধ্যে ডবল ভোল্টেজ ইনপুট আনব্যালেন্স কন্ডিশন, অর্থাৎ তিনটা ফেজের ভোল্টেজ যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আমাদের এই নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করতেছে, যেটা হচ্ছে আমাদের কখনোই আমরা চাই না যে নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট আমাদের মোটরের মধ্যে ডেভেলপ করুক, তাহলে আমাদের রোটরটা ওভারহিটেড হয়ে ড্যামেজ হয়ে যেতে পারে। এই জন্য এই নেগেটিভ সিকোয়েন্স উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভটা ইম্পর্টেন্ট। এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে 10% মোটরকে মোটরকে অপারেট করাবো আমরা, অপারেটিং জোনটা হবে তার নিচে, অর্থাৎ সেফ এরিয়া হচ্ছে নিচে। এই উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটির কার্ভের উপরে আমরা যেতে পারবো না, তাহলে মোটর আমাদের ড্যামেজ হয়ে যাবে। সো এর নিচে আমাদের অপারেট করাতে হবে মোটরকে। তার মানে প্রোটেকশন জোনটাকে আমাদের এমন ভাবে সিলেক্ট করতে হবে যেন এটা কখনোই উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভের উপরে কারেন্টটা নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ফ্লো না করে। সো এই ক্ষেত্রে আমরা যে প্রোটেকশনটা দিয়ে থাকি সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস প্রোটেকশন। নেগেটিভ ফেজ সিকোয়েন্স রিলে দিয়ে আমরা ইনস্ট্যান্টেনিয়াস প্রোটেকশন দেই। নেগেটিভ ফেজ সিকোয়েন্স রিলে দিয়ে আমাদের নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ডিটেকশন হয়, এবং এই কারেন্ট ডিটেকশনের ফলে সে ইনস্ট্যান্টলি, অর্থাৎ যখনই এই কারেন্টটা সে সেন্স করবে সাথে সাথে ইনস্ট্যান্টলি সে অপারেট করবে, এর কোনো ডিলে নাই। এর ডিলে দেখো খেয়াল করে অ্যাপ্রক্সিমেটলি 0.01 টু 0.02 সেকেন্ড, তার মানে কোনো ডিলে নাই, ইনস্ট্যান্টলি অপারেট করবে। ইনস্ট্যান্ট অপারেশন কেন দিলাম? এর কারণ হচ্ছে ব্যালেন্স কন্ডিশনে আমরা কখনোই নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে না। সিস্টেমটা আনব্যালেন্স হলেই নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট আসবে, আর নেগেটিভ সিকোয়েন্স কারেন্টটা হওয়া মানেই আমাদের রোটর ভোল্টেজটা ডবল হয়ে যাওয়া, যেহেতু স্লিপ ইকুয়াল টু 2 হয়ে যাওয়া। সো সেক্ষেত্রে আমাদের রোটরটা ড্যামেজ হয়ে যেতে পারে। সো এই জন্য আমরা এটাকে ইনস্ট্যান্টেনিয়াস প্রোটেকশন দিই, ইনস্ট্যান্টলি সে অপারেট করবে। ঠিক আছে? সো প্রোটেকশন জোনটা অবশ্যই তার উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভের নিচে হবে। এটা কি বোঝা গেছে নেগেটিভ সিকোয়েন্স ক্যারেক্টারিস্টিক্সটা? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দুইটা মোটর স্টার্টিং, মোটরকে স্টার্ট করার জন্য দুইটা মেথড আমরা দেখবো। একটাকে আমরা বলতেছি ডাইরেক্ট অনলাইন স্টার্টিং মেথড, যেটা আমরা ল্যাবের মধ্যে দেখছি, আর একটা হচ্ছে ওয়াই ডেল্টা স্টার্টিং মেথড। দুইটাই আমরা ল্যাবের মধ্যে দেখছি, তাও একটু রিভিউ করবো আমরা। এটা এখানে ইম্পর্টেন্ট কি কারণে সেটা আমরা বলবো। সো ডাইরেক্ট অনলাইন স্টার্টার মানে কি? আমরা মোটরটা সরাসরি যদি লাইনের সাথে কানেক্ট করি তাহলে আমাদের ফুল ভোল্টেজ পাবে। ফুল ভোল্টেজ পেলে এখানে অ্যাডভান্টেজটা কি? স্টার্টিং কারেন্টটা বেশি হবে, এটা ঠিক, কিন্তু আমাদের মোটরটাকে তাড়াতাড়ি স্টার্ট করা যাবে, এবং যখন স্টেডি স্টেট পিরিয়ড তখন সে 100% কারেন্টই ড্র করবে। সো এটা আমরা নর্মালি এই ডাইরেক্ট অনলাইন স্টার্টারটা নর্মালি আমরা স্মল মোটরের জন্য দিয়ে থাকি। সো সেক্ষেত্রে আমাদের লো ভোল্টেজে আমরা যেহেতু আমাদের মোটরের রেটিংসটা যদি অনেক কম থাকে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট অনলাইন স্টার্টার ইউজ করি। কিন্তু যখন মোটরের রেটিংসটা অনেক বেশি হবে, সো সেক্ষেত্রে কারেন্টের ম্যাগনিটিউডটাও অনেক বেশি থাকে, সো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ডাইরেক্ট অনলাইন স্টার্টারে যাব না। ঠিক আছে? সো আমাদের ডাইরেক্ট অনলাইন স্টার্টার আমরা কোথায় ইউজ করব? লো রেটিং এর মোটরগুলোর জন্য, যেমন আমাদের বাসাবাড়িতে যেসব মোটরগুলো আছে পাম্পের জন্য আমরা ইউজ করি, সেসব ক্ষেত্রে আমরা এই ডাইরেক্ট অনলাইন স্টার্টিং মেথডে যাই। সো আমরা কিভাবে কেন এটাকে ডাইরেক্ট অনলাইন স্টার্টার বলতেছি? এখানে দেখো খেয়াল করে তিনটা ফেজ আর ওয়াই বি, এই তিনটা ফেজ কিন্তু সরাসরি এই 3 ফেজ ইন্ডাকশন মোটরের সাথে কানেক্টেড।
সো এই যে কানেকশন হওয়ার আগে মাঝখানে কি থাকতে হবে, তার প্রোটেকশন থাকতে হবে। সো প্রোটেকশনের জন্য আমরা এখানে কি দিছি, ফিউজ, 3টা ফেজে 3টা ফিউজ ফর শর্ট সার্কিট প্রোটেকশন। থার্মাল ওভারলোড রিলে ফর ওভারলোড প্রোটেকশন, ঠিক আছে, এগুলো সব সিরিজে কানেক্টেড থাকবে। আর সুইচিং এর জন্য থাকবে কি, ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এটা হচ্ছে কি আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টর, ঠিক আছে। সো ম্যাগনেটিক কন্ট্যাক্টর যেই ক্লোজ করব, সাথে সাথে আমাদের কিন্তু RYB আমাদের এই 3 ফেজ ইন্ডাকশন মোটরের সাথে কানেক্টেড হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে। সো এটাকে স্টার্ট বা স্টপ করার জন্য আমাদের কি লাগবে, কন্ট্রোল সার্কিট লাগবে। এটাকে তো আমরা বলতেছি প্রোটেকশন সার্কিট, আর এটাকে আমরা বলবো কন্ট্রোল সার্কিট, অর্থাৎ মোটরটাকে অন বা অফ করার জন্য, ঠিক আছে। অফ হবে কয়টা কন্ডিশনে, 2টা কন্ডিশনে। কি কি কন্ডিশন, ম্যানুয়ালি আমরা এটাকে অফ করতে পারি অথবা অটোমেটিক্যালি অফ হবে কখন, ডিউরিং ওভারলোড। তাহলে ওভারলোডে যে রিলে, এই ওভারলোড রিলে নরমালি এনসি কন্টাক্ট বা নরমালি ক্লোজ কন্টাক্টটা কার সাথে কানেক্ট করতে হবে, এই কন্ট্রোল সার্কিটের সাথে সিরিজে কানেক্ট করতে হবে। কেন সিরিজে কানেক্ট করতে হবে সেটা আমরা দেখব। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই অক্সিলারি এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরে নরমালি ওপেন কন্ট্যাক্ট গুলা আমাদের লাইনের সাথে সিরিজে কানেক্টেড, এবং এটার আরো একটা অক্সিলারি কন্ট্যাক্ট থাকে। এই অক্সিলারি কন্ট্যাক্টটা কি করলাম আমরা, এই পুশ অন সুইচের সাথে প্যারালালি কানেক্ট করলাম। পুশ অন সুইচ মানে কি, যে সুইচটা পুশ করলে অন হবে, ছেড়ে দিলে আবার অফ হয়ে যাবে, এটাকে আমরা বলি পুশ অন সুইচ। আর পুশ অফ সুইচ মানে কি, যে সুইচটা নরমালি ক্লোজড, কিন্তু এটাকে পুশ করলে লাইন ব্রেক হয়ে যাবে, আর ছেড়ে দিলে আবার ক্লোজ হয়ে যাবে। আর পুশ অন সুইচটা যেটা নরমালি ওপেন, পুশ করলে ক্লোজ হবে, ছেড়ে দিলে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের এই যে কন্ট্রোল সার্কিটটা, এই কন্ট্রোল সার্কিটটা একটু দেখো। কন্ট্রোল সার্কিটের প্রোটেকশনের জন্য এখানে ফিউজ দেওয়া হয়েছে, আর এনসি কন্ট্যাক্ট এটা হচ্ছে থার্মাল ওভারলোড রিলে, আর এটা হচ্ছে অক্সিলারি কন্ট্যাক্ট ম্যাগনেটিক কন্ট্যাক্টরের, আর এটা হচ্ছে পুশ অন সুইচ। আর এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে কয়েলটা, অর্থাৎ এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, সেটার কয়েলটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে পুশ অফ সুইচ। তার মানে আমি যখন মোটরটাকে স্টার্ট করতে চাবো, কি করব, এই অন সুইচটাকে প্রেস করব। তাহলে অন সুইচটা প্রেস করলে কি হবে, এদিক দিয়ে গিয়ে কারেন্টটা এই পুশ অন সুইচের মাধ্যমে আমাদের ম্যাগনেটিক কয়েলটাকে এনার্জাইজ করবে। যেহেতু এটা এনসি কন্ট্যাক্ট, সো নিউট্রাল পয়েন্ট এখানে চলে আসবে, আর লাইন পয়েন্টটা এই পুশ অনের মাধ্যমে এখানে চলে আসবে। এখন পুশ অন সুইচ তো প্রেস করলে অন হবে, ছেড়ে দিলে তো আবার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলেও যাতে আমাদের সাপ্লাই কন্টিনিউটিটা প্রেজেন্ট থাকে, এজন্য এর অক্সিলারি কন্ট্যাক্টটা কি করা হয়েছে, এটার সাথে প্যারালালি কানেক্ট করা হয়েছে। প্যারালালি কানেক্ট করলে কি হবে, যখন আমাদের কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে গেল, তখন আমাদের কি হবে, অক্সিলারি কন্ট্যাক্টটাও ক্লোজ হয়ে যাবে। আর অক্সিলারি কন্ট্যাক্ট যদি ক্লোজ হয়ে যায়, এটা ছেড়ে দিলেও এই পাথ দিয়ে কিন্তু আমাদের সেই কারেন্টটাকে হোল্ড করে রাখবে বা ভোল্টেজটাকে হোল্ড করে রাখবে। এজন্য এই অক্সিলারি কন্ট্যাক্টটাকে আমরা হোল্ডিং কন্ট্যাক্টও বলে থাকি। সো অপারেশনটা দেখো, অন করলাম, অন করার সাথে সাথে কিন্তু আমাদের এই বি ফেজের ভোল্টেজটা কিন্তু এদিকে আসলো। এখন কিন্তু আমাদের যখন অন করলাম, তখন কিন্তু এই পাথ দিয়ে আমাদের ম্যাগনেটিক কয়েলটা এনার্জাইজ হয়েছিল, এবং আমাদের সার্কিটটা কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অন হওয়ার কারণে আমার ইন্ডাকশন মোটর কিন্তু স্টার্ট হয়ে গেল। কিন্তু যখন আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টর এনার্জাইজড হলো, সো এনসি কন্ট্যাক্টর এনার্জাইজড হয়ে যাওয়ার কারণে এই অক্সিলারি কন্ট্যাক্টর এই পাথ দিয়ে কিন্তু সে পাওয়ারটাকে ঠিকই হোল্ড করে রাখছে, ঠিক আছে। সো এটাকে এই জন্য আমরা বলি হোল্ডিং কন্ট্যাক্ট। সো এখন এটাকে ব্রেক করার উপায় কি, ব্রেক করার উপায় হচ্ছে কন্ট্রোল সার্কিটটা ব্রেক করা। সো কন্ট্রোল সার্কিট ব্রেক করার উপায় হচ্ছে 2টা। একটা যদি ওভারলোড কন্ডিশন হয়, ওভারলোড কন্ডিশনে আমাদের এই এনসি কন্ট্যাক্ট ওপেন হয়ে যাবে, তাহলে আমাদের কন্ট্রোল সার্কিট ব্রেক হয়ে যাবে। কন্ট্রোল সার্কিট ব্রেক হয়ে গেলে আর ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলটা আর পাওয়ার পাবে না, তাহলে আমাদের সেই কন্ট্যাক্টটাকে ছেড়ে দিবে, তার মানে সবগুলো আবার ওপেন হয়ে যাবে। সো আমাদের ইন্ডাকশন মোটর ঘোরা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। সো এই জন্য আমরা এই এনসি কন্ট্যাক্টটা এটার সাথে সিরিজে কানেক্ট করছি। সো যত বেশি প্রোটেকশন থাকবে, তত সব প্রোটেকশনটা কিন্তু আমাদের এটার সাথে সিরিজে কানেক্ট করতে হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল, যদি আমাদের নেগেটিভ ফেজ সিকোয়েন্স রিলে থাকে, তাহলে নেগেটিভ ফেজ সিকোয়েন্স রিলের এনসি কন্ট্যাক্ট এটার সাথে আমাদের সিরিজে কানেক্ট করব। তার মানে নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট আসলেই আমাদের এই কন্ট্রোল সার্কিট ব্রেক হয়ে যাবে, আর সাথে সাথে সে সার্কিট ব্রেকারকে ওপেন করে দেবে। ওভার কারেন্ট রিলে থাকলে ওভার কারেন্টের যে এনসি কন্ট্যাক্ট এটার সাথে সিরিজে কানেক্ট করব, অর্থাৎ যত রিলে থাকবে সব রিলের এনসি কন্ট্যাক্ট এটার সাথে সিরিজে কানেক্ট করব। অর্থাৎ যখন যে টাইপের ফল্ট হবে, তখন সেই টাইপের এনসি কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে, এবং কন্ট্রোল সার্কিট ব্রেক হয়ে গেলে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টর ওপেন হয়ে যাবে। অথবা আমরা যদি ম্যানুয়ালি এটাকে অফ করতে চাই, তাহলে কন্ট্রোল সার্কিটটাকে আমাদের ম্যানুয়াল পুশ অফ সুইচের মাধ্যমে ব্রেক করতে হবে। ব্রেক করলে এটা অফ হয়ে গেল, কন্ট্রোল সার্কিট ব্রেক হয়ে গেল, সো মোটর স্টপ হয়ে গেল। অপারেশনটা কি বোঝা গেছে?
হ্যালো। জি স্যার, বুঝেছি। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, যখন ওভারলোড কন্ডিশন আসলো, ওভারলোড কন্ডিশনের ক্ষেত্রে কি হবে, এই এনসি কন্ট্যাক্টরটা ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেল, ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কন্ট্রোল সার্কিট ব্রেক হয়ে গেল। আর কন্ট্রোল সার্কিট ব্রেক হয়ে গেলে আমাদের মোটর বন্ধ হয়ে যাবে, কারণ ম্যাগনেটিক কয়েল আর পাওয়ার পাবে না। ঠিক আছে, ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলটা আর পাওয়ার পাবে না। সো এটাকে আবার রিস্টার্ট করার জন্য আবার পুশ অন সুইচটাকে প্রেস করতে হবে, আদারওয়াইজ মোটর স্টার্ট হবে না। আচ্ছা, এটা তো গেল ডাইরেক্ট অনলাইন স্টার্টার। এরপরে আসি আমরা ওয়াই ডেল্টা স্টার্টার, যেটা অনেক বেশি ইউজ করা হয় আমাদের মিডিয়াম মোটর প্রোটেকশনের জন্য। সবসময় ওয়াই ডেল্টা স্টার্টার ইউজ করা হয়। এই ওয়াই ডেল্টা স্টার্টারের কাজটা কি? আমরা জানি যে মোটরে যদি ওয়াই ফেজের ভোল্টেজ দেই, ওয়াই এর আমাদের জানি 4টা টার্মিনাল থাকে, লাইন আর নিউট্রাল। ঠিক আছে, লাইন তো 3টা, আর ওয়াই বি আর নিউট্রাল, সো 4টা টার্মিনাল থাকে। সো লাইন টু নিউট্রাল ভোল্টেজ হচ্ছে V/√3। ঠিক আছে, V/√3। আর যদি আমরা ডেল্টাতে যাই, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা ফেজ লাইন টু লাইন ভোল্টেজ পায়। লাইন টু লাইন ভোল্টেজ কিন্তু আমাদের √3 টাইমস বেশি। ভোল্টেজটা লাইন ভোল্টেজের থেকে কিন্তু √3 টাইমস বেশি। সো আমাদের ভোল্টেজটা কিন্তু বেশি। কার থেকে বেশি? লাইন টু নিউট্রালের থেকে। সো আমরা স্টার্ট করব মোটরকে ওয়াই এ, কারণ ওয়াই এ ভোল্টেজ কম, V/√3। তারপরে সেটা সুইচ করব কোথায়? ডেল্টাতে। ডেল্টাতে সুইচ করলে কি হবে? ভোল্টেজ বাড়লো। ভোল্টেজ বাড়লে আমাদের 100% ভোল্টেজ আসলো। 100% ভোল্টেজ কেন করতে হবে? কারণ হচ্ছে মোটরকে আমরা স্টার্টিং করি, তো স্টার্ট করি লো ভোল্টেজে। কেন লো ভোল্টেজে স্টার্ট করি? স্টার্টিং পিরিয়ডে কারেন্টটাকে কমানোর জন্য। কারণ স্টার্টিং পিরিয়ডে কারেন্ট তো কমলো, কিন্তু যখন স্টেডি স্টেট পিরিয়ড আসলো, তখন তো সেই সিস্টেম থেকে বেশি কারেন্ট ড্র করতেছে, যেটা একটু আগে আমরা কার্ভের মাধ্যমে দেখলাম। যেহেতু আমাদের পাওয়ার সেম পাওয়ারকে, আমাদের একটা লোডকে যদি, একটা নির্দিষ্ট লোডকে যদি ড্রাইভ করতে হয়, তাহলে যদি আমাদের লো ভোল্টেজ আমি মোটরকে স্টার্ট করি, তাহলে স্টেডি স্টেট কন্ডিশনে সিস্টেম থেকে বেশি কারেন্ট ড্র করবে। সো এখন এটা তো আমরা চাই না যে সিস্টেম থেকে সে সবসময় বেশি কারেন্ট ড্র করুক। এই জন্য আমরা মোটরকে স্টার্ট করব ওয়াই এ, রিডিউস ভোল্টেজে, তারপরে সুইচ করব কিসে? হাই ভোল্টেজে। তাহলে আমাদের স্টার্টিং পিরিয়ডে কারেন্টটা তো আমাদের কমলো, আবার যখন স্টেডি স্টেট কন্ডিশনও আসলো, তখন কিন্তু আমাদের কারেন্টটা কমে গেল। সো এই জন্য আমরা ওয়াই ডেল্টা স্টার্টার ইউজ করে থাকি। ঠিক আছে, সো ওয়াই ডেল্টা স্টার্টার করতে হলে কি করতে হবে? প্রথমে ওয়াই লাইন টু নিউট্রাল ভোল্টেজ দিতে হবে স্ট্যাটরে, এরপরে আমরা দিব কি? লাইন টু লাইন ভোল্টেজ। এই জন্য আমরা কি করলাম, এই যে স্ট্যাটর যে ওয়াইন্ডিংটা, স্ট্যাটর ওয়াইন্ডিংটা তো 3 ফেজ। সো 3 ফেজ ওয়াইন্ডিংটাকে আমরা সেপারেট করে ফেললাম। তার মানে আমাদের 3টা ফেজ, 3টা ফেজে কয়টা টার্মিনাল বের হবে? 6টা। ঠিক আছে, একটা আছে উপরেরটা আর একটা নিচেরটা আছে, 1 2 3 4 5 6, 6টা টার্মিনাল কিন্তু এই 3টা ফেজের 6টা টার্মিনাল। সো এই 6টা টার্মিনালকে যদি আমরা ওয়াই কানেক্ট করতে হয়, তাহলে কি করব? এই নিচের টার্মিনাল গুলোকে শর্ট করব, আর উপরের টার্মিনালে 3টা ফেজের ভোল্টেজ দিব, তাহলে এটা ওয়াই হবে। কারণ 3টা টার্মিনাল শর্ট হলে আমাদের আরেকটা টার্মিনালে ফেজ ভোল্টেজ দিলে তখন এটা ওয়াই হবে। আর যদি এটাকে আমার ডেল্টা, ওয়াই এর সাথে বি শর্ট করব, বি এর সাথে আবার আর শর্ট করব, তাহলে এটা আমাদের ডেল্টা হয়ে যাবে। ঠিক আছে, সো আমাদের কি করলাম, এখানে 3টা ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা ইউজ করছি। আগের ক্ষেত্রে তো আমাদের ডাইরেক্ট অনলাইনের সময় তো একটা ইউজ করছিলাম, এক্ষেত্রে দেখতে পাচ্ছ আমাদের 3টা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করা হচ্ছে, এ বি সি। এই বি ম্যাগনেটিক কন্ডাক্টরটা যদি আমি ক্লোজ করি, খেয়াল করো, তাহলে এটা কিন্তু এই 3টা টার্মিনাল কিন্তু শর্ট হয়ে যাবে, এবং এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তার মানে 3টা টার্মিনাল শর্ট। আর এ আর বি যদি ক্লোজ করি, তাহলে এ ফেজের ভোল্টেজ, আর ফেজের ভোল্টেজ, এটা ওয়াই ফেজের ভোল্টেজ, এটা বি ফেজের ভোল্টেজ। আর বি শর্ট করে দিলে এটা ওয়াই কানেক্টেড হয়ে গেল। এখন বি কে যদি ছেড়ে দিই, তাহলে এটা ওপেন হয়ে যাবে। বি কে ছেড়ে যদি সি কে ধরি, সি এর অ্যারেঞ্জমেন্টটা কিভাবে রাখা হয়েছে ম্যাগনেটিক কন্ডাক্টরে? আর করা ওয়াই এর সাথে এই কন্ডাক্টরের থ্রুতে বি শর্ট করা, থ্রুতে আর শর্ট করা। সো আমাদের এই কন্ডাক্টরটা যদি ওপেন, তাহলে এটা কিন্তু ডেল্টা হয়ে গেল। তাহলে আমাদের অবজেক্টিভটা কি হবে? প্রথমে স্টার্ট করব এ প্লাস বি, তার মানে রিডিউস ভোল্টেজে আমি মোটরটাকে স্টার্ট করলাম। তার কিছু সময় পরে, ধরো 5 সেকেন্ড পরে, অর্থাৎ স্টার্টিং পিরিয়ডটা চলে গেল, তখন আমরা কি করব? বি কে ছেড়ে দিব, বি কে ছেড়ে সি কে ধরব। বি কে ছেড়ে দিব কেন? কারণ বি সি যদি একসাথে ক্লোজ হয়, তাহলে কিন্তু আমাদের মোটরটা শর্ট সার্কিট হয়ে যাবে। কেন শর্ট সার্কিট হয়ে যাবে?
এই বিটা খেয়াল করে দেখো, এই টার্মিনালটা তো আসতেছে বি ফেজটা এই কন্ট্যাক্টরের থ্রুতে আসলো, তারপরে যদি সি ক্লোজ থাকে তাহলে এই কন্ট্যাক্টরের মাধ্যমে এদিকে গেল, আর এই বিও যদি ক্লোজ থাকে তাহলে এটা কিন্তু গ্রাউন্ড হয়ে গেল, তার মানে এটা কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে গেল। তার মানে বি আর সি কখনো একসাথে ক্লোজ করা যাবে না, বি কে ছাড়তে হবে, সি কে ধরতে হবে, তাহলে এটা ডেল্টা হবে। তাহলে স্টার্টিং পিরিয়ডে আমরা কাকে অন করব, এ প্লাস বি, আর তারপরে কি করব, বি কে ছাড়বো, সি কে ধরবো। সো এটার জন্য যে কন্ট্রোল সার্কিটটা সেটা হচ্ছে এটা। এই কন্ট্রোল সার্কিট খেয়াল করে দেখো, এটা হচ্ছে পুশ অন সুইচ, মোটরটাকে স্টার্ট করার জন্য। সো অন করলে কি হবে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলটা ধরবে, তার মানে এই কন্ডাক্টর যদি ধরলো, তার মানে আর ফেজ, ওয়াই ফেজ, বি ফেজ, আর সাথে সাথে কাকে ধরতে হবে, বি কে ধরতে হবে। তাহলে বি এর এনসি কন্ট্যাক্ট, এই যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে বি এর কয়েল, এই বি এর আমাদের একটা টাইমার লাগবে, কারণ টাইমারটা লাগবে কেন, কিছু সময় পরে আমাদের সি কে ধরতে হবে। তাহলে টাইমারের এনসি কন্ট্যাক্টটা বি এর সাথে আমি কানেক্ট করলাম, এনসি কন্ট্যাক্ট। আর এই যে ম্যাগনেটিক কয়েল সি যেটা, অর্থাৎ এই সি এর এনসি কন্ট্যাক্ট এটার সাথে সিরিজে কানেক্ট করলাম। এর কারণটা হচ্ছে সি যদি ধরে তাহলে এটা ওপেন হয়ে যাবে, সি যদি ম্যাগনেটিক কন্ট্যাক্টটা যদি এনার্জাইজড হয় তাহলে এটা ওপেন হয়ে যাবে, ওপেন হলে বি আর এনার্জাইজড হতে পারবে না। আর বি যদি এনার্জাইজড হয় তাহলে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এনসি কন্ট্যাক্ট এটার সাথে সিরিজে আছে, তার মানে আমার কিন্তু সি আর এনার্জাইজড হবে না, এটা ওপেন হয়ে যাবে, তো সি এনার্জাইজড হবে না, কারণ বি আর সি তো আমরা একসাথে অন রাখবো না, এই জন্য বি কে অন রাখলে সি অফ রাখতে হবে, সি কে অন রাখলে বি অফ রাখতে হবে। সো এটাকে আমরা বলি ইন্টারলকিং, বি যখন অন তখন এটা অফ, তার মানে সি কখনোই অন করা যাবে না, আর সি যখন অন তখন এটা অফ, তার মানে আমাদের বি কখনোই অন করা যাবে না। সো হেলদি কন্ডিশনে যখন আমি কন্ট্যাক্টটা ক্লোজ করলাম, ক্লোজ করলে কিন্তু এই এ তো পাওয়ার পাবে সরাসরি, এ কয়েলটা এনার্জাইজড হবে সরাসরি, আর বি পাওয়ার পাবে, কারণ কি এই দুইটাই এনসি, তার মানে বি পাওয়ার পাবে, তার মানে এ আর বি তে স্টার্ট হচ্ছে। আচ্ছা, কিছু সময় পরে আমাদের কি হবে, আর সি পাওয়ার পেলে এই কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে, তাহলে সি ডি এনার্জাইজড হয়ে যাবে, তার মানে সি এখন নাই, সি এ পাওয়ার নাই। কিন্তু 5 সেকেন্ড পরে কি হবে, 5 সেকেন্ড পরে এই এনসি টাইমারের এই কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে, আর এই কন্ট্যাক্টরটা ক্লোজ হয়ে যাবে। আর এটা যদি ওপেন হয়ে যায় তাহলে তো এই পাশ দিয়ে কারেন্ট ফ্লো করবে না, তার মানে বি কয়েলটা এনার্জাইজড হবে থাকবে না, আর ডি এনার্জাইজড হবে। বি যদি ডি এনার্জাইজড হয়ে যায় তাহলে এই কন্ট্যাক্টরটা তার আগের পজিশনে ব্যাক করবে, যেহেতু এটা এনসি, তো এটা আগের পজিশনে ব্যাক করবে। আর আগের পজিশনে ব্যাক করলো এবং এই টাইমারের কন্ট্যাক্টটা ক্লোজ হলো, তাহলে এখন সি এনার্জাইজড হয়ে যাবে। তাহলে সি এনার্জাইজড হলে আবার এই কন্ট্যাক্টরটা ওপেন হয়ে যাবে, কারণ সি এনার্জাইজ হওয়ার সাথে সাথে এই কন্ট্যাক্টরটা ওপেন হয়ে যাবে, তার মানে বি আর সি কখনোই একসাথে ক্লোজ হবে না। তার মানে স্টার্ট হলো ওয়াই এ আর সুইচ হলো ডেল্টাতে। অপারেশনটা একটু দেখো। সো আমি অন করলাম, অন করার পরে প্রথমে প্রোটেকশন সার্কিটটা দেখো একটু, তারপরে আমরা কন্ট্রোল সার্কিটটা একটু দেখবো। অন করলাম, অন করলে কি হলো, এ প্লাস বি, এ প্লাস বি মানে কি ওয়াই, তার কিছু সময় পরে কি হলো, বি ছেড়ে দিল, বি ছেড়ে দিয়ে কি ধরলো, সি ধরলো, তার মানে এখন এ আর সি কন্ট্যাক্টরটা ক্লোজ, তার মানে এখন এটা হচ্ছে ডেল্টা, ঠিক আছে, এটা ডেল্টা কানেকশন। আচ্ছা, এখন যদি আমরা এটাকে অফ করে দেই, তারপর আগের পজিশনে ব্যাক করলো, এখন আমরা কন্ট্রোল সার্কিটটা দেখি একটু। প্রথমে আমরা এটাকে যদি অন করি, কন্ট্যাক্টরটাকে হোল্ড করার জন্য ওই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর যে কয়েল যে এ এর অক্সিলারি কন্ট্যাক্টটা এটার সাথে প্যারালালি কানেক্ট করলাম, যেটাকে আমরা বলি হোল্ডিং কন্ট্যাক্ট, যেটা একটু আগে আমরা দেখলাম। আর এটা হচ্ছে কি আমাদের থার্মাল ওভারলোড রিলের এনসি কন্ট্যাক্ট, যেটা কন্ট্রোল সার্কিটের সাথে সিরিজে কানেক্টেড হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে পুশ অফ সুইচ, যেটাও সিরিজে কানেক্টেড হবে, কারণ এটা ব্রেক করতে হলে, কন্ট্রোল সার্কিটটাকে ব্রেক করতে হলে সিরিজে কানেক্ট করতে হবে। সো এটাকে যখন অন করতেছি, কে কে এনার্জাইজড হবে, এই পাথ দিয়ে, এই পাথ দিয়ে ম্যাগনেটিক কয়েল এ এনার্জাইজড হবে, টাইমার অ্যাক্টিভেটেড হবে, এবং এই বি কয়েল এনার্জাইজড হবে, ঠিক আছে। তো দেখি, সো এটাকে আমাদের দেখো, ম্যাগনেটিক কয়েল এ এনার্জাইজড হলো, টাইমার অ্যাক্টিভেটেড হলো, বি এনার্জাইজড হলো। 5 সেকেন্ড পরে কি হবে, এই কন্ট্যাক্টরটা ওপেন হয়ে যাবে, এই কন্ট্যাক্টরটা ক্লোজ হয়ে যাবে। আর এই কন্ট্যাক্টরটা যদি ক্লোজ হয়ে যায় আর এটা যদি ওপেন হয়ে যায়, এই বি এর যে এনসি কন্ট্যাক্ট এটার সাথে সিরিজে কানেক্টেড ছিল সেটা আবার ক্লোজ অবস্থায় ফিরে আসবে, এবং এই কয়েলটা দেখো এখন পাওয়ার পাচ্ছে, ঠিক আছে। তার মানে এখন এটা ডেল্টা, কে কে এনার্জাইজড, এ প্লাস সি, তার মানে এটা হচ্ছে ডেল্টা। আর সি যদি এনার্জাইজড হয়ে যায়, এই কন্ট্যাক্টরটা ওপেন হয়ে গেছে, তার মানে আর বি পাওয়ার পাবে না। সো এটা হচ্ছে গিয়ে তখন ডেল্টা কানেকশন হয়ে যাবে। সো সার্কিট ডায়াগ্রামটা কি বুঝতে পারছো? আজকে পর্যন্তই, যদি কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে জিজ্ঞেস করো।